এত বিষাদময় দিনটি এতটা সুখময় হয়ে উঠবে কেউ ভাবতেই পারেনি। সাবিহার বাবাকে দেখে রামিম ঠিক যতটা আতঙ্কিত হয়েছিল কিছু মুহূর্ত পর ঠিক ততটাই স্তব্ধ হয়েছে সাবিহার বিয়ে ভাঙার খবরে। এমন কিছু তার জীবনে ঘটবে সে ভাবতেই পারেনি। মা মারা যাবার পর রামিমের মনে হয়েছে জীবন শুধু তার কাছ থেকে সব কেড়েই নিচ্ছে, কিন্তু আজ মনে হচ্ছে সৃষ্টিকর্তা ঠিক যতটা কেড়ে নেয় তার চাইতে দ্বিগুণ ফিরিয়ে দেয়। সাবিহার বাবা রামিমের সামনের সোফায় বসে আছেন। লোকটির মুখে গাম্ভীর্যতা বিদ্যমান। মানুষটি কি তার উপর রেগে আছে? রামিমের ভীষণ অস্থির লাগছে। সব কেমন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। তার পেছনে আরজু, যারা, শুভ, ফুয়াদ দাঁড়িয়ে আছে, আর নাহিদ বসে আছে পাশের সোফায়। আরজু একটু পরপর আর চোখে নাহিদকে দেখছে। নাহিদ সোফার হাতলে কনুই ভর দিয়ে থুতনিতে হাত দিয়ে বসে ফোন টিপছে। আরজু ভাবছে মানুষটা কি নিজের যত্ন নেয় না? এত নিষ্প্রাণ কেন লাগছে? তার দিকে একটিবার ঠিকভাবে তাকালো না পর্যন্ত। মানুষটি কি অভিমান করেছে? কঠিন অভিমান। সাবিহার বাবা নিস্তব্ধতা ভেঙে গম্ভীর দৃষ্টিতে রামিমের দিকে তাকিয়ে বললেন, আমি আমার মেয়ের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে তোমাকে একটা সুযোগ দিচ্ছি। আমি চাই সে সুখে থাকুক। সেই সুখ যদি তোমার মাঝে থাকে তবে সেটাই মেনে নিচ্ছি। নিজের মেয়ের সুখের কাছে সব কিছুই ক্ষুদ্র। তুমি আবার ভেবে বসো না আমি তোমার হাতে মেয়েকে এখনই তুলে দিচ্ছি। মোটেও না। জাস্ট 3 বছর সময় দিচ্ছি। এর মধ্যে নিজেকে প্রমাণ করতে না পারলে মেয়েকে আমি সোজা অন্য কোথাও বিয়ে দিয়ে দিব। আমেরিকায় যেয়ে কোনো বাজে কাজে জড়িয়ে যেও না। তোমার মধ্যে বর্তমানে যেই সততা আর নিষ্ঠা দেখতে পাচ্ছি বাইরে থেকে ফিরেও যেন সেটা দেখতে পাই। কোনো হেরফের হলে মেয়ে দিব না। রামিম অতি আবেগে ফুঁপিয়ে উঠল। মা কি তবে তার জন্য মন থেকে দোয়া করে গেছেন যেন তার ছেলে ভালোবাসার মানুষটিকে পায়? না হলে এমন মিরাকেল কি করে হচ্ছে? ফুয়াদ রামিমের কাঁধে হাত রেখে ভরসা দিল। রামিম সোজা সাবিহার বাবার সামনে এসে ফ্লোরে বসে পড়ল। সাবিহার বাবার হাতটা আলতো স্পর্শ করে ভাঙ্গা গলায় বলল, আজ আপনি আমার উপর যেই ভরসা দেখিয়েছেন সেটার মূল্য আমি রাখব। আমার মতো এতিমকে আপনি এত বড় একটা অপরচুনিটি দিয়েছেন সেটাই অনেক। আমার জন্য দোয়া করবেন আঙ্কেল। আমি যেন আপনাদের সকলের এক্সপেকটেশন ফুলফিল করতে পারি। নিজেকে সাবিহার যোগ্য প্রমাণ করতে পারি। সাবিহার বাবা রামিমের মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার উপর আমার ভরসা আছে। ইনশাআল্লাহ তুমি পারবে। আমার পূর্বের ব্যবহারের জন্য আমি লজ্জিত। আসলে মেয়ের বাবা হলে অনেক কিছু চিন্তায় চলে আসে। যেদিন বাবা হবে সেদিন বুঝবে। সাবিহার বাবার কথায় সবাই হেসে উঠল। তিনি মুচকি হাসলেও পরে গম্ভীর স্বরে বললেন, কাল রাতে নাকি তোমার ফ্লাইট? সেখানে পৌঁছে নিয়মিত আমার সাথে যোগাযোগ করবে। কাল দুপুরে আমার বাসায় লাঞ্চ করতে যাবে। আমি নিজে তোমাকে এয়ারপোর্টে পৌঁছে দিব। রামিম মাথা নেড়ে সম্মতি প্রকাশ করল। সাবিহার বাবা সকলকেই কাল দুপুরে তাদের বাসায় দাওয়াত করল। নাহিদ বলল, সরি, আমার পক্ষে আসা সম্ভব হবে না। আমার মিটিং আছে। অন্য কোনো সময় অবশ্যই আসব। আজ আসি। রামিম নাহিদের হাত ধরে বলল, ধন্যবাদ ভাইয়া। আজ আপনি না থাকে কিছুই সম্ভব ছিল না। আমি তো সাবিহাকে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। আপনার এই উপকার আমি চিরদিন মনে রাখব। আজ বলতে হচ্ছে আমাদের ইমোশনাল ফুল আরজু জীবনে সঠিক মানুষটিকেই বেছে নিয়েছে। শুধু উপলব্ধি করা বাকি। নাহিদ আর চোখে আরজুর দিকে তাকাল। আরজু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
নাহিদ মলিন হেসে বলল, কাউকে শেষ অবধি চাওয়া এবং পাওয়াটাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম ভালোবাসা। নাহিদ আবার আরজুর দিকে আড়চোখে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, প্রিয়জনকে ছেড়ে থাকা খুব কষ্টের, কিন্তু তার চেয়ে বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। তোমার আর সাবিহার জন্য শুভকামনা রইল। জীবনে দারুণ একটা জার্নি হোক তোমাদের। কারণ সবার ভাগ্যে একসাথে পথ চলা লেখা থাকে না। বলেই নাহিদ বিদায় নিয়ে বেরিয়ে আসল। আরজু নাহিদের চলে যাওয়ার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। শিরশিরে কাঁপন ধরল সর্বাঙ্গে। নেতা সাহেবের অভিমান আরজুর হৃদয়ে ভীষণ ঝড় তুলে দিল। আরজু বরাবর পাগলাটে। জীবনের সকল ক্ষেত্রে সে নিজের আবেগকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। আজও ঠিক তাই করল। সে হঠাৎ করেই বলল, আচ্ছা, আমার জীবনে আচমকা নেওয়া সিদ্ধান্তগুলো শেষ পর্যন্ত সঠিক হয় তাই না? ঠান্ডা মাথায় আমি কখনোই ভালো সিদ্ধান্ত নিয়ে পারি না, রাইট? সকলেই চমকে তাকালো আরজুর দিকে। আরজু মিষ্টি করে হেসে রামিমের দিকে তাকিয়ে বলল, রামিম, তোর সাথে কাল দেখা হচ্ছে। সাবিহা তোর উপর ভীষণ ক্ষেপে আছে। ওকে কি করে শান্ত করে যাবি সেটা সারা রাত ভেবে রাখিস। আমি কিন্তু সাবিহার পক্ষে। তোকে কাল 2টা উষ্ঠা দিলেও হজম করে নিস, কারণ আমরা কেউ তোর সাপোর্টে নেই। আচ্ছা, বাই। বলেই আরজু দৌড়ে বেরিয়ে পড়ল। ফুয়াদ হতবম্ব হয়ে বলল, কি হলো বুঝলাম না। শুভ মৃদু হেসে বলল, এতদিনে পাগলের সুবুদ্ধি হয়েছে। শুভর কথায় বাকি সবাই হেসে উঠল। ফুয়াদ বীর বীর করে বলল, শুভ, কবে যে তোর সুবুদ্ধি হবে? রিমি আর তোর একটা গতি হলেই হল। উফ অফ, আমার নিজেই তো কোনো গতি হল না। ইসস, পিচ্ছি লামিশাটাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে, কিন্তু ওর বিশ সিস্টার যা তেজ দেখায়। গেলে ভাব দেখাবে এমন যেন তার সাথে প্রেম করতে গেছি। রামিমের বাসা থেকে বেরিয়ে নাহিদ নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। শরীর ভীষণ ক্লান্ত। আজ একটা জরুরি কাজ ফেলে এসেছে রামিমের জন্য। ছেলেটাকে তার ভীষণ ভালো লাগে। আরজুকে ভালোবাসার পর থেকে সে তার আশেপাশের প্রতিটি মানুষের খোঁজ খবর রেখেছে। মানুষগুলো আরজুর জন্য কতটা ভালো হবে সেটা খতিয়ে দেখেছে, বিশেষ করে আরজুর বন্ধুমহলের সকলের বিষয়ে। আর যাই হোক, মেয়েটা বেশ কিছু চমৎকার মানুষদের বন্ধু হিসেবে পেয়েছে। এই বন্ধু মহলের সকলের বিষয়ে নাহিদ সব কিছুই জানে। যেমন ফুয়াদের সাথে লামিয়ার কি চলছে। প্রথমে বিষয়টা নাহিদের কাছে চিন্তার বিষয় ছিল, কারণ লামিয়াকে সে ভীষণ স্নেহ করে। ফুয়াদ ভালো ছেলে হলেও রিলেশনের ক্ষেত্রে বেশ উদাসীন। একাধিক গার্লফ্রেন্ড ছিল তার, কিন্তু ফুয়াদকে সে লামিয়ার প্রতি বেশ সিরিয়াস দেখেছে। আর জারার বিষয়টা জেনে সে ভীষণ আশ্চর্য হয়েছে। জাহিদ আর যারা সে ভাবতেই পারেনি। তবে মন্দ হবে না। জাহিদকে সে কখনোই ছোট ভাইয়ের মতো স্নেহ করেনি, কিন্তু ছেলেটার খারাপ সে কখনোই চায়নি। যারা বেশ বাস্তববাদী মেয়ে, আর অ্যাম্বিশিয়াস বটে। জাহিদের মতো উড়নচণ্ডী ছেলেকে কন্ট্রোল করতে এমন কাউকেই প্রয়োজন। এসব ভাবনার মাঝেই হঠাৎ পেছনে থেকে মিষ্টি কণ্ঠে কেউ ডেকে উঠল, শুনুন। নাহিদ থমকে দাঁড়াল। ঠিক কতদিন পর সেই সুরেলা সুরের মিষ্টি ডাক শুনতে পাচ্ছে। নাহিদ খেয়াল করল তার হৃদস্পন্দের গতি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এই এক নারী পারে নাহিদকে বেসামাল করে তুলতে। নিজেকে ধাতস্থ করে পেছনে ফিরে তাকাল। আরজু ল্যাভেন্ডার কালার শাড়ির কুচি ধরে এগিয়ে আসছে। সাবিহার বাসায় এক পলক আরজুর দিকে তাকানোর পর নাহিদ আর আরজুর দিকে ভালো করে তাকায়নি। কারণ সেই এক পলকের দৃষ্টিতেই নাহিদ বহুবার ঘায়েল হয়েছে।
কয়েক মুহূর্তের জন্য ভুলে বসেছিল সে কেন সেখানে গেছে। আরজু হাঁপাতে হাঁপাতে নাহিদের সামনে দাঁড়িয়ে বেশ স্বাভাবিক গলায় বলল, আপনার ফোনটা দিন। নাহিদ বোকার মতো আরজুর দিকে তাকিয়ে রইল। আরজু কপাল কুঁচকে আবার বলল, কি হলো, ফোনটা দিন। আরজুর এত স্বাভাবিক আচরণে নাহিদ ভরকে গেল। আরজু ঠিক কি চাইছে বুঝতে পারল না। সে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে দিল। আরজু ফোন নিয়ে কারো নাম্বারে ডায়াল করল। সাবা খানম বেশ মনোযোগ দিয়ে বিছানায় বসে একটা কেসের ফাইল দেখছিলেন। হঠাৎ নাহিদের নাম্বার থেকে কল আসায় চিন্তিত হয়ে পড়লেন। কল রিসিভ করতেই ওপাশ থেকে আরজু বলতে লাগল, হ্যালো খালামণি, আমি আর বাসায় ফিরছি না। সাবা খানম চমকে বললেন, মানে? আরে তোমাদের জামাই আমাকে ধরে বেঁধে নিয়ে যাচ্ছে, বলে কিনা তার খুব হানিমুন পাচ্ছে। কি করি বলো তো? একদম লজ্জা নেই লোকটার। হানিমুনের চিন্তায় না জানি কয়দিন ধরে ঘুমায় না। চোখের নিচে কেমন কালো হয়ে আছে। সে নেতা হয়ে জনগণের এত সেবা করে, তাই ভাবলাম একজন সাধারণ জনগণ হিসেবে আমারও তার সেবা করা প্রয়োজন, তাই না বলো? সাবা খানম এতক্ষণ বিস্ময় নিয়ে সবটাই শুনছিলেন। এই পাগলের মাথায় আবার কি পাগলামি ভর করেছে কে জানে। তিনি কপাল কুঁচকে বললেন, আরজু, আর ইউ ড্রাঙ্ক? এমন হলে মায়ের একটা নিচে পড়বে না। নো, আই অ্যাম এবসুলেটলি ফাইন। সাবা খানম এক মুহূর্ত চিন্তা করে মৃদু হেসে বললেন, যাক, তোর পাগলাটে মাথায় এতদিনে বুদ্ধি হয়েছে। তোর সিদ্ধান্তে আমি ভীষণ খুশি। হানিমুন শেষে বাসায় চলে আসিস দুজন। আরজু মৃদু হেসে বলল, ওকে খালামণি। আরজু কল কেটে নাহিদের দিকে তাকাতেই দেখল মানুষটা কেমন কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। আরজু নাহিদের হাতে ফোন দিয়ে বলল, দ্রুত বাসায় চলুন তো, এই ভারী শাড়িতে ভীষণ অস্বস্তি লাগছে। বলেই গাড়িতে উঠতে গেলে নাহিদ আরজুর বহু টেনে নিজের দিকে ফেরাল। নাহিদের চোখে মুখে তখনও বিস্ময় খেলা করছে। সে আরজুর মায়াবী চোখে চোখ রেখে শুষ্ক ঠোঁট জোড়া জিভ দিয়ে ভিজিয়ে নিয়ে বলল, আর ইউ শিওর আরজু? আরজু নাহিদের দিকে বিমোহিত দৃষ্টিতে তাকিয়ে বলল, 100% শিওর। ঠিক ততটা শিওর যতটা শিওর হলে নিজের হৃদয়টা অন্যের কাছে সমর্পণ করা যায়। নাহিদের মনে হল ঈদের চাঁদ দেখা গেলে যেমন আনন্দ হয় তার ঠিক তেমন আনন্দ হচ্ছে তার। হৃদয় হাজারো প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। নাহিদ হঠাৎ আরজুর উন্মুক্ত উদরে হাত রেখে আরজুকে একদম নিজের সাথে মিশিয়ে নিয়ে ফিচেল স্বরে বলল, ভালো করে ভেবে বলো আরজু, কারণ আজকের পর আর আমার কাছ থেকে দূরে যাওয়ার সুযোগ পাবে না। সমস্ত পথ আমি বন্ধ করে দিব। তুমি চাইলেও এই নাহিদের জীবন থেকে বের হতে পারবে না। যেদিন আমার শেষ নিঃশ্বাস পড়বে একমাত্র সেদিন তোমার মুক্তি। আরজু নাহিদের খোঁচা খোঁচা দাড়িতে আলতো ছুঁয়ে বলল, আমি কোনোদিন আপনার কাছ থেকে মুক্তি চাই না নেতা সাহেব। এতদিনে আমি বুঝে গেছি আপনাকে ছেড়ে বেঁচে থাকা সম্ভব, কিন্তু ভালো থাকা অসম্ভব। আপনার কাছ থেকে দূরে থাকলেও আমার চিন্তা চেতনায় আপনি সর্বক্ষণ জ্বালিয়েছেন। এক দ্বন্দ্ব স্বস্তি দেননি। আমাকে কেন এত ভালোবেসেছেন, কেন এত স্বাধীনতা দিয়েছেন যে আপনার ভালোবাসাকে উপেক্ষা করার কোনো সাধ্য আমার নেই? এই আপনিটা শুধুমাত্র আরজুর। নাহিদ আরজুর চিবুকে উষ্ণ স্পর্শ করে বলল, আর কখনো এইভাবে হারিয়ে যেও না। হারাতে দিলে তো সবাই হারায়। আপনি না হয় হারানোর আগেই বুকে টেনে নিবেন আমায়। নাহিদ মৃদু হেসে বলল, হানিমুনে কোথায় যাবেন ম্যাডাম? আরজু হেসে বলল, এমন কোথাও যেখানে শুধু আপনি আর আমি থাকব। নাহিদ ব্রু নাচিয়ে বলল,
তাহলে তো চাঁদে যেতে হবে। চাঁদে হানিমুন মন্দ হবে না। আরজু ফিক করে হেসে নাহিদের বুকে মুখ লুকালো। জীবনে এমন একজন মানুষ ভীষণ প্রয়োজন যে আপনাকে সর্বোচ্চ কমফোর্ট ফিল করাবে, আপনাকে সবচাইতে স্পেশাল ফিল করাবে, যে আপনাকে গুরুত্ব দেবে, ভালোবাসবে, আর সর্বাধিক যে আপনাকে সম্মান করবে। আরজুর নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হয়। এই মানুষটা তাকে যেইভাবে সম্মান প্রদর্শন করে সেটা আজকাল কয়জন স্বামী করে? যেই মানুষটা এত বছর অপরাধবোধ নিয়ে মানসিক যন্ত্রণা ভোগ করেছে, নিজেকে বারংবার দোষী সাব্যস্ত করেছে, নিজের প্রিয়সীকে পাওয়ার স্বপ্ন দেখা বন্ধ করেছে, সেই মানুষটিকে আর কি শাস্তি দিবে আরজু? মানুষের বিবেকের আদালতে পাওয়া শাস্তির চাইতে অধিক শাস্তি আর কি হতে পারে? এবার না হয় এই শাস্তির অবসান ঘটুক। আরজু নিজেও পারছে না মানুষটিকে ছাড়া সুস্থভাবে বাঁচতে। সুমি দরজা খুলে আরজুকে দেখে চমকে গেল। মেয়েটা আবেগে কেঁদে উঠল। আরজু সুমির মাথায় হাত বুলিয়ে বলল, এইভাবে কাঁদলে তোমাকে ভীষণ বাজে লাগে সুমি। সুমি ভাঙ্গা গলায় বলল, ভাবি আপনি আসছেন আমি বিশ্বাস করতে পারছি না। জানেন আপনি চলে যাওয়ার পর থেকেই ভাইজান কত অনিয়ম করে চলেছে। ভাইজানের মুখের হাসিটা ও গায়েব হয়ে গেছিল। দিন রাত কাজ নিয়ে পড়েছিল। ঠিকমতো খায়নি, ঘুমায়নি। আপনি আর যাবেন না ভাবি? তাহলে ভাইজান ডিপ্রেশনে চলে যাবে। আরজু শান্ত সুরে বলল, তোমার ভাইজানকে লাইনে আনার জন্যই তো ফিরে এলাম। সুমি হেসে উঠল আর বলল, তবে একটা দারুণ জিনিস হয়েছে ভাবি। ভাইজান আর খালুজানের মধ্যে মনোমালিন্য অনেকটা কমে গেছে। সেদিন সকালে দুজন পাশাপাশি বসে নাস্তা করল। ভাইজান এই প্রথম খালুজানের সাথে এত স্বাভাবিকভাবে কথা বলেছে। আরজু সব শুনে বেশ অবাক হল। নাহিদ গাড়ি পার্ক করে এসে বলল, তোমাদের গল্প শুরু হয়ে গেছে? আরজু নাহিদের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, হুমম, অনেক নতুন গল্প শুনলাম। কেউ একজন কতটা বিরহে দিন পার করেছে সেই গল্পই শুনছিলাম। নাহিদ রাগী চোখে সুমির দিকে তাকাল। সুমি বেচারি ভয় কাবু। আরজু ধমক দিয়ে বলল, খবরদার সুমিকে চোখ রাঙানি দিবেন না। নাহিদ সুমির দিকে তাকিয়ে বলল, সুমি 5 মিনিটের জন্য চোখ বন্ধ কর। সুমি কিছু চিন্তা না করেই নাহিদের কথা মতো চোখ বন্ধ করে রাখল। আরজু কপাল কুঁচকে সবটাই দেখছে। হঠাৎ নাহিদ আরজুকে পাজা কোলে তুলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। সুমি চোখ খুলে নাহিদকে যেতে দেখে মুচকি হাসল। নাহিদের কাজে আরজু মুহূর্তেই শিউরে উঠল। শক্ত করে নাহিদের গলা জড়িয়ে বুঝে মুখ লুকাল। আরজুর এখন ভীষণ লজ্জা লাগছে। নাহিদ মৃদু হেসে বলল, তোমার হুটহাট নেয়া সিদ্ধান্তগুলো একদম দারুণ হয়। তোমাকে কখনোই কোনো কিছু ঠান্ডা মাথায় ভাবতে দেওয়া যাবে না। আরজু কপট রাগ দেখিয়ে বলল, আপনি বলতে চাইছেন আমি ঠান্ডা মাথায় কোনো সিদ্ধান্ত নিতে পারি না? নাহিদ আরজুকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, পারো, তবে সেটা কখনোই আমার ফেভারে হয় না। আরজু চারপাশে চোখ বুলিয়ে দেখল সবকিছু কেমন এলোমেলো হয়ে আছে। সে নাহিদের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, আমি কয়দিন জন্য গেছি আর অমনি আপনি সারা ঘর এলোমেলো করে রেখেছেন? নাহিদ আরজুর দিকে ঝুঁকে তার দুই পাশে হাত রেখে আরজুকে বন্দি করে নিল। আরজুর মুখের কাছে ঝুঁকে বলল, তুমি হিনা, যেখানে আমার জীবনটাই এলোমেলো, সেখানে এই ঘর তেমন কি? আমার হৃদয় বলো কিংবা এই ঘর সবটাই তুমি ছাড়া শূন্য।
আরজু পলকহীন দৃষ্টিতে নাহিদের দিকে তাকিয়ে রইল। কি মাদকতা ছড়িয়ে আছে নেতা সাহেবের দৃষ্টিতে সেটাই পরখ করছে। এটাই সেই মানুষ যাকে দেখে আরজুর বুক কাঁপে, গলা শুকিয়ে যায়। মানুষটার মাদকতাময় কণ্ঠে বলা প্রতিটা কথা আরজুর হৃদয় শিহরণ জাগিয়ে তোলে। এই মানুষটিকে ছাড়া আরজুর প্রতিটি সকাল বৃথা, প্রতিটি রাত প্রাণহীন। নাহিদের উষ্ণ নিঃশ্বাস আরজুর বুকে অনুভূতির ঝড় তুলতে লাগল। বেসামাল আরজুর মন বরাবর তার নেতা সাহেবের সামনে আসলে বেহায়া হয়ে ওঠে। আর এক মুহূর্তের দূরত্ব যেন আরজু মানতে পারছে না। আরজু চট করেই নাহিদের পেছনের চুলে খামচে ধরে নাহিদের সিগারেটে পোড়া ওষ্ঠ জোড়ায় নিজের ওষ্ঠ মিশিয়ে দিল। ঠিক কতদিন পর এই বিমোহিত করা স্পর্শ পেল দুজন, কারো জানা নেই। আজ যেন সকল অভিমানেরা ভালোবাসার স্পর্শের সাথে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। সেই স্পর্শ, মাদকতা তীব্র থেকে তীব্র হতে লাগল। যেন দুটি তৃষ্ণার্ত হৃদয় বহুদিন পর আজ বৃষ্টির সন্ধান পেয়েছে। পরদিন রামিম সাবিহাদের বাসায় গেলেও সে সাবিহার দেখা পায়নি। সাবিহার মনে কঠিন অভিমান জমা হয়েছে। সে দরজা বন্ধ করে বসে রইল। বন্ধু মহলের সকলেই সাবিহাকে রিকোয়েস্ট করল একবার রামিমের সাথে কথা বলতে, কিন্তু সাবিহা নিজ সিদ্ধান্তে অনড়। এই ছেলেকে সে কঠিন শাস্তি দিবে। তাকে উপেক্ষা করার শাস্তি, তার ভালোবাসাকে অপমান করার শাস্তি। রামিম সাবিহার রুমের বাইরে দাঁড়িয়ে বলল, জানি ভীষণ অভিমান করেছিস। তোর এই অভিমান ভাঙতে খুব জলদি ফিরে আসব। ততদিন এই অভিমানী মন নিয়ে আমার জন্য অপেক্ষা করিস। ফিরে এসে আমার প্রিয়সী সকল অভিমান ভাঙব। যেই স্বীকারোক্তির অপেক্ষা বহুদিন করেছিস সেটাও করব। ভালো থাকিস পাগলি। অন্যদিকে সাবিহা বন্ধ দরজার ওপাশে নীরবে অশ্রু বিসর্জন দিয়ে চলছে। মুখে হাত দিয়ে ফুপিয়ে যাচ্ছে মেয়েটা। ভীষণ ইচ্ছে করছে দরজা খুলে রামিমের বুকে ঝাঁপিয়ে পড়তে, কিন্তু সে এটা করবে না। এই মানুষটিকে যোগ্য শাস্তি দিয়ে তবেই সে ক্ষান্ত হবে। রামিম যখন ভারাক্রান্ত মন নিয়ে গাড়িতে উঠছিল, সাবিহা পর্দার আড়ালে দাঁড়িয়ে মানুষটিকে মন ভরে দেখে নিল। অনেক দিন এই মানুষটিকে দেখা হবে না। সামনে সময়টা শুধুমাত্র অপেক্ষার। তবে এই অপেক্ষা বিষাদের নয়, এই অপেক্ষা নতুন ভোরের। সাবিহা ছাড়া বাকি সকলেই এয়ারপোর্টে রামিমকে বিদায় দিতে এসেছে। সকলের চোখেই অশ্রু। ফুয়াদ রামিমকে জড়িয়ে ধরে বলল, ফাইনালি আন্টির স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমি জানি তুই জীবনে ভালো কিছু করবি। বিকজ ইউ ডিজার্ভ ইট। জলদি ফিরে আসিস। তোর জন্য অনেকেই অপেক্ষা করবে। শুভ রামিমকে জড়িয়ে ধরে বলল, ভালো থাকিস দোস্ত। ভীষণ মিস করব তোকে। আরজু, রিমি আর যারাও রামিমকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদল। রামিম বিরক্ত হয়ে বলল, এই ছেচ কাঁদুনির দলকে আমার সামনে থেকে সরা। যাবার সময় হাসি মুখে বিদায় দিবে তা না ভ্যা ভ্যা করে কাঁদছে। এই মেয়ের জাতি জটিল। একজন তো মুখটা অবধি দেখাল না। যারা মুখ ভেঙচে বলল, তোর জন্য কে কাঁদে? আমরা তো কাঁদছি সাবিহার বিয়ের জন্য শপিং করেছিলাম সেটা জলে গেল ভেবে। টেনশনে একটা সেলফিও নিতে পারিনি। কত শখ ছিল দারুণ কিছু পিক তুলে ডিপি চেঞ্জ করব। সব মাটি। রামিম যারার মাথায় চাপড় মেরে বলল, আমার আশা অবধি অপেক্ষা করিস। ওই বাচ্চাটাকে বিয়ে করে আরজুকে চাচি আম্মা বানিয়ে ফেলিস না। যারা রেগে রামিমের পিঠে কিল বসিয়ে দিয়ে বলল, আমি মোটেও কোনো বাচ্চা বিয়ে করছি না। যা ভাগ। সবাই মৃদু হেসে উঠল। রামিম রিমির মাথায় হাত বুলিয়ে বলল, ভালো করে লেখাপড়া করিস।
মাস্টার্সে তোর দারুণ একটা রেজাল্ট দেখতে চাই। রিমি চশমা খুলে চোখের জল মুছে নিল। সে আর কাঁদবে না। রামিমের এই যাত্রা মোটেও দুঃখের না, বরং আনন্দের। আরজুর হাতে আলতো ছুঁয়ে রামিম বলল, তোকে আমরা সবাই আবেগী বললেও একমাত্র তুই জীবনে সঠিক সময়ে সকল সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। যেই মানুষটাকে পেয়েছিস তাকে আগলে রাখিস, কারণ মানুষটা অন্য সবার চাইতে আলাদা। আরজুর চোখে অশ্রু জমা হল। এত দিনের বন্ধুত্ব তাদের, হঠাৎ একজনের দূরে যাওয়াতে সকলের ভীষণ কষ্ট হচ্ছে। রামিম সবাইকে বলল, আমার পাগলিটার খেয়াল রাখিস, আর বলিস পর্দার আড়ালে সে তো ঠিক আমাকে মন ভরে দেখে নিয়েছে, কিন্তু আমি যেদিন ফিরব সেদিন তাকে আমার সামনে ধরে বেঁধে বসিয়ে রাখব, আর মন ভরে দেখব। সবাই হেসে উঠল। রামিম এক হাতে কাঁধের ব্যাগ চেপে ধরে অন্য হাতে লাগেজে টেনে ভেতরে চলে গেল। এক বুক স্বপ্ন, আশা, ভরসা নিয়ে সামনের পথে পা বাড়াল। তার সবাইকে ছেড়ে যেতে ভীষণ কষ্ট হচ্ছে। এই দেশ, দেশের মাটি, মায়ের সাথে কাটানো বাড়ির স্মৃতি, প্রিয়তমা সবকিছু রেখেই তাকে যেতে হবে। সংগ্রাম আর ত্যাগ ছাড়া জীবন হয় না, তাই সে শেষ পর্যন্ত সংগ্রাম করবে। সময়ের সাথে সাথে মানুষের মধ্যে নানান পরিবর্তন আসে, বিশেষ করে কিশোরী থেকে যৌবনে পদার্পণের সময়। এই সময়টায় জীবন ভীষণ রঙিন মনে হয়। চেনা জানা পৃথিবীটা যেন স্বপ্নপুরীতে পরিণত হয়। অবনীর ক্ষেত্রেও অনেক পরিবর্তন এসেছে। সদ্য ভার্সিটিতে উঠা মেয়েটার মধ্যে যেন চঞ্চলতার কোনো কমতি নেই। বাচ্চামো কমে আসলেও দুষ্টুমিতে সেই আগের মতোই। নতুন ভার্সিটিতে এক গাদা বন্ধু বান্ধব হয়েছে তার। নতুন বন্ধুমহল নিয়ে সে দারুণ সময় পার করছে। মায়ের কড়া চাপে পড়ে এইচএসসি পরীক্ষায় বেশ ভালো রেজাল্ট করেছে অবনী। সেই ভালো রেজাল্টের জন্য নাহিদ তাকে বেশ বড় ট্রিট দিয়েছে। অবনী অবশ্য একজন বিশেষ মানুষের কাছ থেকেও ট্রিট পেয়েছে। নিশানের সাথে তার নিয়মিত যোগাযোগ হয় না। মূলত নিশান অবনীকে খানিকটা এড়িয়ে চলে। একে মেয়েটা ছোট, এই বয়সের ছেলেমেয়েরা প্রচণ্ড আবেগী হয়ে থাকে। নিশান চায় না মেয়েটা আবেগের বশে কোনো ডিসিশন নিক। তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক না থাকলেও একটা অদৃশ্য প্রেম দুজনের মধ্যে বিরাজ করে। দুজন বুঝতে পারে অপরজন তার প্রতি দুর্বল, কিন্তু সেই দুর্বলতা কেউ প্রকাশ করে না। নিশান খেয়াল করেছে ইদানিং মেয়েটা তাকে খুব একটা কল করে ডিস্টার্ব করে না। নিশান যদিও এমনটাই চাইত, কারণ এই নতুন আবেগে হারিয়ে মেয়েটার স্টাডিতে কোনো ইফেক্ট পড়ুক সেটা সে চায় না। তাছাড়া অবনীর এই আবেগ ক্ষণস্থায়ী কিনা সেটা খতিয়ে দেখা প্রয়োজন আছে। এই বয়সে এসে বাচ্চা মেয়ের জন্য দেবদাস হওয়ার কোনো মানে হয় না। তাই অবনীর কল সে প্রায় ইগনোর করে। মেয়েটা প্রায় সময় কল করে ক্লান্ত হয়ে পড়ে। নিশান কখনো অফিসে আবার কখনো বাসায় নানান কাজে নিজেকে ব্যস্ত রাখে। কিন্তু আজ বাচ্চা মেয়েটাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। তাই নিশান দ্রুত হাতের কাজ শেষ করে অফিস থেকে বেরিয়ে পড়ল। অবনীর ভার্সিটির গেটেই অপেক্ষা করতে লাগল। প্রায় বেশ কিছু সময় পর অবনী বের হল। বন্ধু বান্ধবের সাথে হাসি মুখে গল্প করতে করতে বের হচ্ছে। নিশানের মনে হচ্ছে সেই বাচ্চা মেয়েটা হঠাৎ করেই অনেকটা বড় হয়ে যাচ্ছে। অবনী নিশানের সামনে দিয়েই এগিয়ে গেল, যেন দেখেও না দেখার ভান করছে। নিশানের চোখ মুখ কুঁচকে গেল। অবনী তাকে ইগনোর কেন করছে? বেশি রাগ করেছে নাকি? নিশান চিন্তিত ভঙ্গিতে অবনীকে পেছনে থেকে ডাকল। নিশানের ডাক শুনে অবনী পেছনে ফিরে তাকাল, আর অবাক হওয়ার ভান করে বলল, আরে আপনি?
নিশান খানিকটা অপ্রস্তুত বোধ করল। এখানে এসে তো পড়েছে, কিন্তু কেন এসেছে, অবনীকে কি বলবে? গলা পরিষ্কার করে বলল, এদিকে একটা কাজে এসেছিলাম, হঠাৎ তোমাকে দেখতে পেলাম। তাই নাকি? তার বলা মিথ্যাটা অবনী একদম বিশ্বাস করেনি, সেটা তার মুখ দেখেই বোঝা যায়। নিশান আবার বলল, তোমার সময় হবে পিচ্ছি, কোথাও বসে কফি খাই। অবনীর পাশে দাঁড়ানো বন্ধুরা ফিসফিস করে বলল, এই হ্যান্ডসাম পাঠা কে রে? অবনী বাঁকা হেসে বলল, আমার ফিউচার পাঠা, থুককু বাচ্চার অভিভাবক। মানে? 1 মিনিট, এটাই তোর সেই রোবট মানব? হুম। ওয়াও, জোস্ত। এই পাঠাই আমাদের কিউট অবনীকে ইগনোর মারে? অবনী বাঁকা হেসে বলল, অনেক দিন হয় এই রোবট মানবকে জব্দ করি না। কথাটা বলেই তারা সকলেই দুষ্টু হাসি হাসল। অবনী হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, কফি সম্ভব না, আমাদের ভীষণ ক্ষুধা লেগেছে, লাঞ্চ করব। নিশান মুচকি হেসে বলল, আচ্ছা চলো, তোমাদের লাঞ্চ করাবো। ভেবে বলছেন তো? হুম। রেস্টুরেন্টের সবচাইতে বড় টেবিলে চিন্তিত ভঙ্গিতে বসে আছে নিশান। অবনী আর তার 8 জন বন্ধুবান্ধব এক গাদা খাবার অর্ডার করেছে, সেটাই মনের আনন্দে ঠুসছে তারা। নিশান মনে মনে ভাবছে, এই মেয়ে সাংঘাতিক। প্রথম এই মেয়েকে কফির অফার করেছিল, কিন্তু একবারেই তার পুরো পকেট ফাঁকা করে ছাড়ল। আর জীবনেও সে অবনীকে কফির অফার করবে না। যথেষ্ট শিক্ষা হয়েছে তার। তার কষ্টে কমানো পয়সা এই মেয়ে বন্ধু বান্ধব নিয়ে খেয়ে উড়াচ্ছে। খাওয়া শেষে চড়া বিল দেখে নিশানের চোখ খুলে আসার জোগাড়। মনে পাথর বেঁধে সে কার্ডের মাধ্যমে বিল পে করল, কারণ এত ক্যাশ তার কাছে ছিল না। একে একে অবনীর সব বন্ধু বান্ধব বিদায় নিল। অবনী ধন্যবাদ জানিয়ে উঠতে গেলে নিশান বলল, অবনী, আমাকে কি ইগনোর করছো? আজকাল তেমন যোগাযোগ করছো না। অবনী কাঁধের ব্যাগ চেপে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি তো এমনটাই চাইতেন। আমি বাচ্চামো করি, দুষ্টুমি করি, এটা ঠিক, কিন্তু অন্যদিকে আমি ভীষণ বাস্তববাদীও বটে। আবেগে ভেসে পাগলামি করার মেয়ে আমি না। আপনি যেহেতু চান না আমি আপনার সাথে যোগাযোগ রাখি, তাহলে তাই হবে। নিশান ঘামতে লাগল। মনে হচ্ছে তার সামনে একজন ম্যাচিওর নারী দাঁড়িয়ে আছে। নিশান বুঝতে পারল এই কঠিন কথার আড়ালে অবনীর অভিমান লুকিয়ে আছে। এই প্রথম নিশান অনুভব করল অবনী তার প্রতি প্রচণ্ড রকমের অধিকার বোধ দেখায়। আর যেটা নিশানের ভীষণ রকমের ভালো লাগে। সেই দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি আসলে বুঝতে চাইছিলাম এসব তোমার আবেগ কিনা। তুমি এখনো অনেক ছোট অবনী। জীবনের নতুন একটা অধ্যায় পা রেখেছ। চলার পথে এমন অনেক মানুষের সাথে তোমার সাক্ষাৎ হবে, যাদের দেখে তুমি বিমোহিত হবে, যাদের প্রতি তুমি আকৃষ্ট হবে। তখন যেন তুমি আফসোস না করো যে অল্প বয়সে তুমি আবেগে ভেসে গেছ। আর আমি তোমার সেই আবেগের সুযোগ নিয়েছি। অবনীর মুহূর্তেই ভীষণ রাগ হল। সেই রাগের কারণে তার নাকের ডগা বারবার ফুলে উঠল। নিশান ফিল করল সামনের এই রমণীর রাগান্বিত মুখ তার বুকে ভয় ধরিয়ে দিচ্ছে। এই প্রথম সে বুঝতে পারল বয়স্ক লোকেরাও কেন বাচ্চা বাচ্চা বউকে ভয় পায়। অবনী রেগে বলল, আপনার মনে হয় আমার আবেগ অনুভূতি বসন্তের মতো, যা কিছুদিন থেকেই উধাও হয়ে যায়, আবার নতুন বসন্ত এলে অন্যত্র আকর্ষিত হয়? রিল্যাক্স পিচ্ছি, আমি তেমন ভাবে বলিনি। ওকে সরি, আর কখনো তোমাকে ইগনোর করব না। অবনী মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। প্রচণ্ড রাগ হচ্ছে তার। এই রোবট মানব তাকে নাকে চরকি দিয়ে ঘোরাবে, সেটা মোটেই হতে পারে না।
সেও আরজুর বোন। আপু যদি এক নেতাকে বেকায়দায় ফেলতে পারে তবে তার জন্য এই বেহুদা ইঞ্জিনিয়ার কি জিনিস? নিশান পড়েছে বড় ঝামেলায়। কি করলে এই অভিমান ভাঙবে? সে আশেপাশে চোখ বুলিয়ে দুই হাতে কান চেপে ধরে বলল, সরি, প্লিজ মাফ করুন ম্যাডাম। অবনীর এবার ভীষণ হাসি পাচ্ছে। এই রোবট মানবকে এই অবস্থায় দেখে তার যেন কলিজা ঠান্ডা হয়ে গেল। তাকে এতদিন এড়িয়ে চলেছে কিন্তু এইবার তার পালা। এই লোককে আজীবন এইভাবে জব্দ করবে সে। অবনী দ্রুত নিশানের সেই কানে ধরা অবস্থার ছবি তুলে নিল। নিশান হতবম্ব হয়ে বলল, এটা কি হলো? ছবি কেন তুললে? অবনী কপাল চুলকে নিশানের কাছাকাছি দাঁড়িয়ে মুচকি হেসে বলল, এবার থেকে বেশি ত্যারিবেরি করলে এই ছবি ভাইরাল করে দিব। আমাকে ইগনোর করার মজা বুঝবেন। নিশান হা করে তাকিয়ে রইল। এই কি সাংঘাতিক মেয়েরে বাবা! এই সাংঘাতিক মেয়েকে বাবার সামনে কি করে দাঁড় করাবে? এই মেয়েকে তাদের বাড়িতে নিয়ে গেলে এই সাংঘাতিক মেয়ের খপ্পরে পড়ার অপরাধে বাবা তাকে শ্যুট করে দিবে। লামিয়া একটা পাবলিক ভার্সিটিতে চান্স পেয়েছে। এটা যেন তার কাছে স্বপ্নের মতো। এত ঝড় ঝাপটা মধ্যে দিয়ে সে পরীক্ষা দিয়েছে। তাই চান্স পাওয়াটা তার জন্য আশ্চর্যজনক। নিশ্চয়ই সৃষ্টিকর্তা তার উপর সহায় ছিলেন। সেদিন ফুয়াদ হুট করেই মিষ্টি নিয়ে তার বাসায় হাজির হয়েছিল। লামিয়া চেয়েও মানুষটির সাথে রাগ দেখাতে পারেনি। এই ছেলেটার প্রতি সে দুর্বল। পাবলিক ভার্সিটিতে পড়ার কারণে তার বেশ কিছু টিউশন পেতে বেগ পেতে হয়নি। মাত্রই টিউশন থেকে ফিরে এসে শাওয়ার নিয়ে নিল। এখন ভীষণ ফ্রেশ লাগছে। লামিসা তখন টিভি দেখতে ব্যস্ত। তখনই দরজায় কেউ নক করল। লামিয়া গায়ে ওড়না জড়িয়ে দরজা খুলে দিল। কিন্তু অপর পাশের মানুষটিকে দেখে ঠিক চিনতে পারল না। কোথাও যেন দেখেছে ঠিক মনে করতে পারছে না। তবে সামনের মানুষটির দিকে সম্মোহন দৃষ্টিতে তাকিয়ে রইল। সবুজ জামদানি শাড়িতে সামনের নারীটিকে মারাত্মক সুন্দর লাগছে। মেয়েটি মিষ্টি হেসে বলল, হাই, তুমি লামিয়া তাই না? দারুণ মিষ্টি তো দেখতে। লামিয়া ভরকে গেল। অতি রূপবতী কোনো নারী তাকে হুট করে মিষ্টি বলছে, ব্যাপারটা কেমন অদ্ভুত। লামিয়ার চিন্তিত মুখ দেখে বলল, ভেতরে আসতে পারি? লামিয়া ভাবছে এমন করে অপরিচিত কাউকে ভেতরে আসতে দেওয়া ঠিক না। কিন্তু মেয়েটিকে কোনোভাবে বিপজ্জনক মনে হচ্ছে না। কি মায়াবী চেহারা! সেই দ্বিধা নিয়ে বলল, জি আসুন। মেয়েটি ভেতরে এসে চটপট করে বলল, এরপর থেকে অপরিচিত কাউকে বাসায় আসতে দিবে না, বুঝলে? লামিয়া কি বলবে বুঝতে পারল না। আসলেই তার এমন করা ঠিক হয়নি। তাই প্রশ্ন করল, আপনাকে ঠিক চিনতে পারলাম না। মেয়েটি মুচকি হেসে বলল, আমি আরজু। তোমার সাথে আমার একটা কানেকশন আছে। আরজু নামটা লামিয়ার কাছে ভীষণ পরিচিত মনে হল। কোথাও শুনেছে মনে হয়। লামিসা সোফা থেকে এই দিকে এসে দাঁড়াল। আরজুকে দেখে সে বড় বড় চোখ করে তাকিয়ে রইল। লামিসার কানের কাছে ফিসফিস করে বলল, আপু, এই আপুটা কে? কি সুন্দর দেখতে। আরজু লমিসার এক গাল টেনে বলল, তুমি তো তোমার আপুর চাইতেও বেশি কিউট। মাশাআল্লাহ। দুই বোন এই চঞ্চল নারীর সামনে বোকার মতো দাঁড়িয়ে রইল। আরজু আশেপাশে চোখ বুলিয়ে বলল, আমরা কি বসতে পারি? এক গ্লাস পানি খাওয়াতে পারবে? সোফায় মুখোমুখি বসে আছে তারা। আরজু নীরবতা ভেঙে বলল, আমার বাবার নাম সাদাত হাসান। আর আমার মা সাবরিনা খানম। তারা যেই অফিসে জব করতেন তোমার বাবা সেই অফিসেরই ড্রাইভার ছিলেন।
লামিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। আরজু আবার মলিন মুখে বলল, যেই অ্যাক্সিডেন্টে তোমার বাবা মারা গিয়েছিল, ঠিক সেই অ্যাক্সিডেন্টে আমি আমার বাবা মা দুজনকেই হারিয়েছি। সেদিন সেই গাড়িতে তোমার বাবা ছাড়াও আমার মা আর বাবা উপস্থিত ছিলেন। আমার মা তো সেখানেই স্পট ডেথ ছিলেন। জানো, আমার মা তখন 4 মান্থ প্রেগনেন্ট ছিলেন। তিনি বেঁচে থাকলে হয়তো তোমার মতো কোনো ছোট বোন বা ভাই আমার থাকত। বলেই আরজু চোখের অশ্রু মুছে নিল। এই স্মৃতি সর্বদাই আরজুকে তীব্র আঘাত করে। আরজুর কথায় লামিসা দুজনই অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল। তাদের মতো এই মেয়েটিও তাহলে এতিম? আরজু আবার বলল, তোমরা নিশ্চয়ই ভাবছ এত বছর পর কেন তোমাদের খবর নিচ্ছি। আসলে বাবা মা দুজনকে হারিয়ে আমি ছন্নছাড়া হয়ে পড়েছিল। তখন আমার আশেপাশে কি ঘটছিল কিছুই জানতাম না। আমি তখন নিজের মধ্যে ছিলাম না। দীর্ঘদিন ডিপ্রেশনের ছিলাম। সেখান থেকে বের হতে আমার অনেক সময় লেগে গেছিল। তোমাদের বিষয়ে আমি জানতাম না এতদিন। তাছাড়া আমি তখন অনেক ছোট ছিলাম। তোমাদের বিভৎস দিনগুলোতে সাহায্য করতে পারিনি। তাই ভীষণ দুঃখিত। লামিয়া অশ্রু মুছে নাক টেনে নিঃশ্বাস নিয়ে বলল, আপনি সরি কেন বলছেন আপু? আপনার কোনো দোষ নেই। আপনার বয়সই বা কত ছিল? আপনি নিজেই তখন একটা ট্র্যাজেডির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। আরজু এবার গলা পরিষ্কার করে আর চোখে তাকিয়ে বলল, আমার আরও একটা পরিচয় আছে। আমি নিবরাস নাহিদের ওয়াইফ। কথাটা যেন মুহূর্তেই লামিয়ার মস্তিষ্ককে আঘাত করল। সে বিস্ফোরিত চোখে আরজুর দিকে তাকিয়ে রইল। আরজু সেই দৃষ্টিতে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি তুমি কি ভাবছ। নিজের বাবা মায়ের মৃত্যুর কারণ যেই ব্যক্তি, তাকে কি করে বিয়ে করলাম? আসলে লামিয়া, সময় আর পরিস্থিতি অনেক সময় আমাদের অনুকূলে থাকে না। সেদিন নাহিদের ক্ষেত্রেও তাই ছিল। তারপর আরজু একে একে সেই রাতের বর্ণনা দিল, যেটা শুনে লামিয়া আর লামিসা দুজনেই ফুপিয়ে কাঁদতে লাগল। কি বিভৎস সেই রাত! আরজু দুজনের হাতে হাত রেখে বলল, আমিও তোমাদের মতোই ভেঙে পড়েছিলাম। বাবা মায়ের মৃত্যুর জন্য ওই মানুষটিকে প্রচণ্ড ঘৃণা করতে শুরু করেছিলাম। এমনকি তার কাছ থেকে দূরে সরে এসেছিলাম। কিন্তু পরোক্ষভাবে সেই মানুষটি নিজেই সেদিন ভিকটিম ছিল। নিজের আর দাদাজানের জীবন রক্ষা করার জন্য তিনি বেপরোয়াভাবে ড্রাইভ করছিলেন। কাউকে ক্ষতি করার উদ্দেশ্য ছিল না। মানুষটি চেষ্টা করেছে আমাদের আপনজনদের রক্ষা করতে, কিন্তু পারেনি। আমি ওই মানুষটিকে পুরোপুরি দোষ দিতে পারি না। মানুষটা আজও এই অপরাধবোধ নিয়ে বেঁচে আছে। তার চোখে মুখে আমি তীব্র অনুশোচনা, আফসোস দেখতে পাই। এই যন্ত্রণা মানুষটিকে স্বস্তিতে বাঁচতে দিচ্ছে না। মানুষটা এই অপরাধবোধের কারণে নিজের ভালোবাসার মানুষটির কাছ থেকে দূরে দূরে থেকেছে। সে তবুও তোমার সামনে এসে দাঁড়িয়ে অপরাধ স্বীকার করেছে, কিন্তু আমার সামনে অবধি দাঁড়ানোর সাহস করতে পারেনি। আমার চোখে কোনোদিন চোখ রাখতে পারেনি। নিজের ভালোবাসা আমার সামনে প্রকাশ করেনি। কিন্তু নিয়তি দেখো, এত ইগনোর করার পরও আমি এই মানুষটিকেই ভালোবেসে ফেলেছি। সে আমাকে বারবার ফিরিয়ে দিয়েছে, কিন্তু আমার অবুঝ মন সেটা মানতে নারাজ। নিবরাস নাহিদের মতো গুরুগম্ভীর, কঠিন ব্যক্তিত্বের মানুষটিকে আমি বাচ্চাদের মতো কাঁদতে দেখেছি। সে তোমাদের অপরাধী। সে আমার অপরাধী। তবুও আমি মানুষটিকে জীবন থেকে ছুঁড়ে ফেলতে পারিনি। কেন জানি? সে সম্পর্কের গুরুত্ব বুঝে। সে মানুষকে সম্মান করতে জানে। সে নিজের ভুল স্বীকার করতে দ্বিধা বোধ করে না।
সে সজ্ঞানে কখনোই অন্যের খারাপ চায় না। আমি বিশ্বাস করি সেই মানুষটির চোখে তুমিও সেই অপরাধবোধ, অনুশোচনা দেখেছ। এত ক্ষমতাবান নেতা হয়েও সে বারবার তোমার কাছে ছুটে আসে ক্ষমার আশায়, যেটা অন্য কেউ হয়তো করত না। আরজু দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলল, মানুষটাকে আর ভুল বুঝো না। তার গাম্ভীর্যতা আর মুচকি হাসির পেছনের যেই যন্ত্রণা আছে সেটা কাউকেই বুঝতে দেয় না। এই মানুষগুলোকে সবাই ভুল বুঝে। এরা নিজের চাপা কষ্ট কাউকেই প্রকাশ করে না। মানুষটা এত বছর মানসিকভাবে যেই শাস্তি পেয়েছে তারপর আর তাকে কি শাস্তি দিব? মানুষটি আজও তোমার দরজায় দাঁড়িয়ে আছে। তাকে কি একটিবার ক্ষমা করা যায় না? অনেক তো শাস্তি পেল, এবার না হয় তাকে এই গিল্ট থেকে মুক্তি দাও। বড় ভাই মনে করে না হয় একবার ভেবে দেখো। লামিসা আর লামিয়া দুজন নীরবে অশ্রু ঝরাচ্ছে। অনেক বছর ধরেই নাহিদ তার কাছে ক্ষমা চাইছে, নিজের অপরাধ স্বীকার করেছে, হাজারবার ক্ষমা চেয়েছে, কিন্তু এই মানুষটা তাদের যেই ক্ষতি করেছে সেটা পূরণ করা অসম্ভব। তবে এটা সত্যি, এই মানুষটি এত বছর ধরে তাদের মাথার উপর ছায়ার মতো ছিল। এই কঠিন সমাজে দুজন মেয়ের একা বেঁচে থাকা এতটা সহজ নয়। এই মানুষটি দূর থেকে তাদের সর্বদা নিরাপত্তা দিয়েছে। কোনোদিন রাস্তায় কোনোরকম অস্বস্তিকর অবস্থায় তাদের পড়তে হয়নি। একজন বড় ভাইয়ের মতো সর্বক্ষণ তাদের প্রোটেক্ট করে গেছেন। আরজু লামিয়ার মাথায় স্নেহময় হাত বুলিয়ে বলল, মানুষটা আজ বড় আশা নিয়ে এসেছে। তাকে আর ফিরিয়ে দিও না। মানুষটা তোমাদের প্রচণ্ড ভালোবাসে। আমি তার চোখে মুখে তোমাদের জন্য অসম্ভব স্নেহ, মমতা, ভালোবাসা দেখেছি। লামিয়া ফুপিয়ে কেঁদে উঠল। আসলে কারো প্রতি তার কোনো ক্ষোভ নেই। সে মেনে নিয়েছে সবটাই তার ভাগ্যে ছিল। তবুও নাহিদকে দেখলে তার বাবার বীভৎস মৃত্যুর দৃশ্য মনে পড়ে যায়। তাই তো নাহিদকে অপমান করত। লামিয়া দরজার দিকে এগিয়ে গেল। আরজু ভেজা চোখে সেদিকে দৃষ্টি নিক্ষেপ করল। দরজা খুলতেই দেখতে পেল নাহিদ চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। লামিয়াকে দেখে মলিন হাসল। বলল, ভালো আছো লামিয়া? লামিয়ার ভীষণ কান্না পাচ্ছে। এই মানুষটাকে সে আজ এই মুহূর্তে কেন যেন ঘৃণা করতে পারছে না। নাহিদ এগিয়ে এসে মাথায় হাত রেখে বলল, আবার এসে তোমাকে কষ্ট দিয়ে ফেললাম? ট্রাস্ট মি, আমার এমন কোনো ইন্টেনশন ছিল না। তোমাকে হঠাৎ খুব দেখতে ইচ্ছে করছিল তাই আসলাম। আরজু কিছু বললে মাইন্ড করো না। মেয়েটা একটু পাগলাটে। পাগলাটে না হলে আমার মতো খারাপ একটা মানুষকে ভালোবেসে ফেলত, যেখানে আমার জন্য নিজের সব হারিয়েছে। আমি মোটেও এত খুশি ডিজার্ভ করি না। লামিয়া ফুপিয়ে কেঁদে উঠল। নাহিদ লামিয়ার মাথাটা তার বুকের সাথে মিশিয়ে বলল, মিষ্টি মেয়েদের কাঁদতে নেই। তোমাকে হাসলে কিন্তু দারুণ লাগে। আর তুমি তো ভীষণ সাহসী একটা মেয়ে। একাই কেমন সবটা সামলে নিয়েছ। এত অল্প বয়সে তোমাকে আমার জন্য সংগ্রাম করতে হচ্ছে। তাই আমি ভীষণ লজ্জিত বোন। আমি সর্বদা বড় ভাইয়ের মতো তোমাদের দায়িত্ব নিতে চেয়েছি, কিন্তু তুমি আমার উপর ভীষণ রেগেছিলে। তোমার রাগ করাটা খুব স্বাভাবিক। লামিয়া নাহিদকে আঁকড়ে ধরে ফুপিয়ে উঠল আর বলল, আমার কারো উপর কোনো ক্ষোভ নেই। আল্লাহ চেয়েছেন বলেই আমার বাবা সেদিন চলে গেলেন। হয়তো তিনি না গেলে আপনাকে যেতে হতো। কারো না কারো মৃত্যু অবধারিত ছিল। আপনার জায়গা অন্য কেউ হলে আমাদের মতো এতিমের দিকে ফিরেও তাকাত না। কিন্তু আপনি সর্বদা আমাদের খোঁজ রেখেছেন, আড়ালে আমাদের সমস্যার সমাধান করেছে।
একজন বড় ভাইয়ের সকল দায়িত্ব পালন করেছেন, কিন্তু কখনোই আপনার সেই অনুশোচনা দেখতে পায়নি। আপনাকে ঘৃণা করে গেছি। মায়ের সেই আর্তনাদের আগে আমি আর কিছুই দেখতে পাইনি। আমি চাই না কেউ আমার বাবার মৃত্যুর গিল্ট নিয়ে বেঁচে থাকুক। আপনি নিজেকে এই অপরাধবোধ থেকে মুক্তি দিন। আমি মনে কোনো দুঃখ রাখিনি। আপনি একজন ভালো মনের মানুষ। সেই রাতটা আপনার, আমার সকলের জীবনে একটা নির্মম দুর্ঘটনা, যা ভুলে যাওয়াই উত্তম। নাহিদের মনে হল বিশাল এক পাহাড় যেন তার বুক থেকে সরে পড়ল। এই মেয়েটার ঘৃণ্য দৃষ্টি তার বুকটাকে ফালাফালা করে ফেলত। এই ছোট্ট মেয়েটার চোখের দিকে তাকাতেও কেমন হীনন্যতায় ভুগতে হতো। আজ সেই মেয়েটার শান্ত, মায়াবী দৃষ্টি তার এত বছরের অপরাধ বোধকে কমিয়ে দিচ্ছে। এই সুন্দর মুহূর্তটি আরজু দ্রুত ফোনের ফ্রেমে বন্দি করে নিল। নেতা সাহেবের এই স্নিগ্ধ, কোমল রূপটি আরজুর ভীষণ প্রিয়। ভার্সিটির গেটের পাশের কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে শুভর জন্য অপেক্ষা করছে রিমি। মাস্টার্সের ক্লাস শুরু হয়ে গেছে, কিন্তু সব ফাঁকিবাজগুলো ঘুরে ফিরে বেড়াচ্ছে। শুভ বলেছে আজ ক্লাসে আসবে, তাই রিমি তার জন্য অপেক্ষা করছে। হঠাৎ কারো ডাকে পেছনে ফিরে তাকাল। দেখল ফিজিক্স ডিপার্টমেন্টের রাফি দাঁড়িয়ে আছে। ছেলেটা অসম্ভব ব্রিলিয়ান্ট, ডিপার্টমেন্টে ফার্স্ট বয়। চোখের চশমাটা যেন তার মেধাবী হওয়ার প্রমাণ দেয়। নিঃসন্দেহে এই ছেলে সুদর্শন। বিউটি উইথ ব্রেন কথাটা এই ছেলের সাথে খুব সহজেই মানায়। সচরাচর ছেলেটা অন্য সবার সাথে তেমন একটা মেশে না, নিজের পড়ার মাঝেই ডুবে থাকে। কিন্তু আজ হঠাৎ রিমিকে তার কি প্রয়োজন? রিমি চোখের চশমাটা নাকের ডগায় আটসাট করে চেপে বলল, কিছু বলবে? রাফি খানিকটা কাচুমাচু করে বলল, তোমাকে অনেক দিন ধরেই কিছু বলবো ভাবছিলাম। বলো। রিমি, ভার্সিটির সেকেন্ড ইয়ারে তুমি আর আমি একবার একটা কুইজে অ্যাটেন্ড করে ফার্স্ট হয়েছিলাম, মনে আছে? রিমি মনে করে বলল, হে মনে আছে। আসলে সেদিনের পর থেকেই আমার তোমাকে ভীষণ ভালো লাগে। এই কথাটা আমি এতদিন বলার চেষ্টা করেও পারিনি। তুমি সর্বদা বন্ধুদের মাঝে ঘিরে থাকো। তোমার বন্ধুমহলের সকলে কি ভাববে ভেবে বলার সাহস পায়নি। আসলে তাদের একটু ভয় পাই। সবাই যদি আমাকে নিয়ে মজা নেয় সেই ভেবে কিছু বলতে পারিনি। তুমি কি সর্বদা আমার পাশে থাকবে রিমি? রিমি বিস্ময় নিয়ে সবটাই শুনল। কি বলবে ভেবে পাচ্ছে না। রিমি শান্ত সুরে বলল, রাফি, আমারও তোমাকে ভীষণ ভালো লাগে। কথাটা শুনেই রাফি ভীষণ খুশি হয়ে গেল। তবে রিমির পরের কথা শুনে মুখটা মলিন হয়ে পড়ল। রিমি বলতে লাগল, তবে সেটা একজন মেধাবী ছাত্র হিসেবে, আমার ইয়ারমেট বলে। রাফি, তোমার অনুভূতিকে আমি সম্মান জানাই। কাউকে ভালো লাগা কোনো অপরাধ না। কিন্তু তুমি আমাকে যেইভাবে নিজের পাশে চাইছ সেইভাবে তোমার পাশে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি নিজেই অন্যের দুয়ারে আমার অনুভূতির ঝুলি নিয়ে দাঁড়িয়ে আছি। কিন্তু সেই দুয়ারে ঢোকা তো দূরে থাক, সেখানে টোকা দিতেও ভয় পাচ্ছি। আমি অধীর আগ্রহে সেই মানুষটির অপেক্ষায় আছি। তবে মজার বিষয়, সেই মানুষটি এসবের কোনো খবরই জানে না। সেও অনুভূতির ক্ষতে জর্জরিত। সেই ক্ষতে নিজের অনুভূতি কি করে মাখি? তাই তার পাশে একজন শুভাকাঙ্ক্ষী হয়ে দাঁড়িয়ে আছি। রিমির অনেক কথাই রাফির মাথার উপর দিয়ে গেল। তবে বুঝল রিমি কাউকে ভালোবাসে। সে বলল, আমি যদি তোমার জন্য অপেক্ষা করি? প্লিজ না, অপেক্ষা করো না। এটা খুব খারাপ জিনিস। আমি সেই মানুষটির জায়গায় অন্য কাউকে ভাবতেই পারবো না। আমাকে মাফ করে দিও। রিমির নিজেরও খারাপ লাগছে রাফির জন্য।
তার কোমল হৃদয় কাউকেই আঘাত করতে চায় না। কিন্তু সে কি করবে? শুভকে যে অসম্ভব ভালোবাসে। রাফি ভারাক্রান্ত হৃদয় সেখান থেকে চলে গেল। রিমি সামনে ঘুরে তাকাতেই দেখল শুভ বুকে 2 হাত গুজে পেছনে দাঁড়িয়ে আছে। রিমি হঠাৎ তাকে দেখে ভয় পেয়ে গেল। শুভ কি কিছু শুনে ফেলেছে? সে তো শুভর নাম নেয়নি। কিন্তু শুভ যা কৌতূহলী, পছন্দের মানুষটাকে সেটা জানার জন্য ঠিক রিমির পিছনে পড়ে যাবে। রিমি শুকনো ঢোক গিলে বলল, তুই কখন আসলি? শুভ রিমির দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল, একটু আগেই। আচ্ছা চল ক্লাসে চল। রিমি চিন্তিত হয়ে পড়ল। শুভ তাকে কিছু জিজ্ঞেস কেন করল না? তার মানে কি শুভ কিছুই শুনেনি? রিমি এবার স্বস্তি পেল। শুভর পেছনে পেছনে ক্লাসে চলে গেল। ক্লাস শেষ করে দুজন একটা রেস্টুরেন্টে বসল। শুভই তাকে নিয়ে এসেছে। শুভ একটু পর পর রিমির দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে, যাতে রিমির গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। দুজনেই কফির অর্ডার করল। কফিতে 1 সিপ দিয়েই শুভ ভাবলেশহীনভাবে বলল, কারো মনের দুয়ারে অনুভূতির ঝুলি নিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকলে কি দুয়ারের মালিক টের পাবে না ভেবেছিস? শুভর কথায় রিমির চমকে গেল। মুহূর্তেই তার ঠোঁট পুড়ে গেল। কফিটা টেবিলে রেখে অবাক হয়ে শুভর দিকে তাকিয়ে রইল। শুভ চোখ তুলে একবার রিমির দিকে তাকাল। তারপর আবার দূরের রাস্তায় দৃষ্টি ফেলে বলল, আরজুকে আমি ঠিক কবে থেকে ভালোবেসেছি আমি নিজেও জানি না। আমাদের জীবনের অনেকটা পথ আমরা একসাথে কাটিয়েছি। সুখ দুঃখ একসাথে উপভোগ করেছি। আমরা দুজন যে সম্পূর্ণ আলাদা দুটি মানুষ সেটা মনেই হতো না। আমি আরজুর আসক্তিতে আসক্ত থাকলেও অন্ধ কখনোই ছিলাম না। কেউ যে আমাকে সেই প্রথম দেখা থেকেই অদ্ভুত সম্মোহন দৃষ্টিতে দেখে সেটা সেদিনই বুঝতে পেরেছিলাম। সেটা নিছক আকর্ষণ ভেবে তেমন পাত্তা দেইনি। কিন্তু সেই আকর্ষণ যে আমার প্রতি দৃঢ় হচ্ছিল সেটা বুঝতে আমার সময় লেগে গেছে। কারণ তখন আমি আরজুকে ছাড়া আর কিছু ভাবতেই পারছিলাম না। সব দেখেও যেন না দেখার ভান করছিলাম। রিমির 2 চোখ ভরে আসল। তার মানে শুভ তার মনের খবর অনেক আগে থেকেই জানে? তবে কেন এতদিন কিছু বলেনি? শুভ রিমির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার মতো একটা ছেলেকে কেন ভালোবাসতে গেলি? ইউ ডিজার্ভ মাচ বেটার। আমি যে নিজেই কেমন বিচ্ছিন্ন হয়ে আছি। সবার সামনে স্বাভাবিক থাকলেও ভেতরে ভেতরে আমি ভীষণ বিধ্বস্ত। তোর অনুভূতিকে মূল্যায়ন করার মতো মনের জোর আমার নেই। আমার বিক্ষিপ্ত মনটা আমি কিছুতেই স্থির করতে পারছি না। তোর সাথে আমি অনেকবার এই বিষয়ে কথা বলতে চেয়েছি, কিন্তু কোনোভাবেই কমফোর্ট হচ্ছিলাম না। যদি আমাদের বন্ধুত্বের সেই স্বাভাবিকতা নষ্ট হয় সেটা ভেবে। রাফি ছেলেটা খুব ভালো, মেধাবী স্টুডেন্ট, ব্রাইট ফিউচার। একবার ভেবে দেখতে পারিস। রিমির চোখ বেয়ে টুপ করে কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। বুকটা কেমন ধুকপুক করছে। এত দিনের জমানো ভালোবাসা কি ভুলে যাওয়া সম্ভব? রিমি ফোলা চোখে শুভর দিকে তাকিয়ে ভাঙ্গা গলায় বলল, তুই কি পেরেছিস আরজুকে ভুলতে? নিজের বুকে জমানো অনুভূতিকে ঝেড়ে ফেলতে? তাহলে আমি কি করে পারব? আমি তোর আর আরজুর মাঝে কখনোই আসতে চাইনি, তাই নিজেকে সর্বদা পিছিয়ে নিয়েছি। আরজুকে হারিয়ে তুই যখন ভেঙে পড়েছিলি তখনও তোর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছি। তোকে ইমোশনাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি, তোকে স্বাভাবিক করার চেষ্টা করে গেছি, কিন্তু কখনো নিজের ভালোবাসা নিয়ে দাঁড়াইনি। তোকে ইমোশনাল ব্ল্যাকমেল করে নিজের অনুভূতি জহির করিনি। আরজু হঠাৎ বিয়ে করাতে আমি একটা সুযোগ নিব ভেবে কিন্তু মনে মনে খুশি হয়ে যাইনি।
বরং তোর কষ্টের কথা ভেবে আমার আর্যর উপর রাগ হয়েছিল। বিশ্বাস কর, যদি সম্ভব হতো আর্যকে ছিনিয়ে এনে তোর হাতে তুলে দিতাম। তোকে এই বিধ্বস্ত অবস্থায় আমি মোটেও সহ্য করতে পারছিলাম না। আমার অনুভূতি আমি যত্ন করে বুকে লুকিয়ে রেখেছি। তোর কাছে বন্ধুত্বের বেশি কিছুই চাইনি, আর চাইব না। তাই রাফিকে নিয়ে আমাকে ভাবতে বলবি না। আমি আমার অনুভূতি নিয়েই থাকতে চাই। শুভ অবাক হয়ে সবটাই শুনছিল। বলল, নিজের জীবনটাকে কেন জটিল করছিস? কাউকে একটাবার সুযোগ দিয়ে দেখ। রিমি মৃদু হেসে বলল, সেটা তো তুইও করতে পারিস। শুভ থমকে গেল। রিমি মেয়েটা তার জীবনে অদ্ভুত একটা জায়গায় অবস্থান করে। এই মেয়েটাকে সে ভালো না বাসলেও অত্যাধিক ভরসা, বিশ্বাসের জায়গায় মেয়েটা দখল করে আছে। তাকে সেই ট্রমা থেকে অনেকটাই বের করে এনেছে রিমি। সে কিছু বলার আগেই মেয়েটা সব বুঝে যায়। শুভ রিমির দিকে ভালো করে তাকালো। চশমার আড়ালে থাকা ফোলা ফোলা চোখের মায় ভীষণ গভীরতা আছে, যেখানে তাকালে শুভ আজকাল হারিয়ে যায়। শুভ চোখ সরিয়ে নীল আকাশের পানে দৃষ্টিপাত করল। চলবে।